হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল। তো আজ আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ আজকে আমাদের কি রয়েছে স্ক্রিনে, যে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, তাই তো? তো এটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা কি জিনিস, পড়েই মানে বোঝা যাচ্ছে যে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। সম মানে একই রকম উচ্চারণ হবে, উচ্চারিত মানে উচ্চারণ হবে, কিন্তু অর্থ ভিন্ন। ঠিক আছে, এই ধরনের শব্দ যে একই ওয়ার্ড আমরা ইউজ করছি, যেমন আহ, আমরা একটি ওয়ার্ড ইউজ করলাম, এবার সেখান থেকে দুটো টাইপের মিনিং আমরা সেখান থেকে বার করতে পারবো। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলোকে আমরা বলবো যে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। ঠিক আছে, অর্থাৎ এখানে কি বলে এটাকে, হোমোনিম। যেমন আমরা সিনোনিম করেছি, ঠিক আছে, তেমনি এটা হচ্ছে হোমোনিম। ঠিক আছে, অর্থাৎ একই শব্দের দুটি আলাদা অর্থ থাকবে। ক্লিয়ার? কি বলছে এখানে সংজ্ঞাটা একবার দেখো একবার, যে যে শব্দগুলি একই রকম ভাবে উচ্চারিত হলেও অর্থে ভিন্ন হয়, তাই তো? আমরা আমরা তো জানি যে এখানে যেটা আমরা দেখলাম এটার মধ্যে দিয়েই আমরা বুঝে গেছি, তো সেটাই এখানে বলেছে যে যে শব্দগুলি একই রকম ভাবে উচ্চারিত হলেও অর্থ ভিন্ন হয় সেগুলিকে আমরা কি বলবো, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ হলো। এগুলিকে ইংরেজিতে কি বলে, হোমোফোনস। ঠিক আছে, হোমোফোনস বা হোমোনিমস এইগুলি বলা হয়ে থাকে। আচ্ছা, এবার এখান থেকে আমরা কি করব, টাইপ মানে কত ধরনের এইগুলি হতে পারে। ঠিক আছে, এই যে, তো এখানে বলছে কি কি হবে, যে সমচ্চারিত ভিন্নার্থক শব্দ সাধারণত দু ধরনের হতে পারে। কি কি দেখো রয়েছে কি কি, একটা হচ্ছে সমচ্চারিত সমলেখ, এই যে যেগুলি একই রকম লেখা ও উচ্চারণ হলেও অর্থ ভিন্ন। মানে বানান অর্থাৎ স্পেলিং যেটা একই হবে, একদম সেম টু সেম। অনেক সময় কি হয় যে এই যে দেখো এখানে কূপ রয়েছে, তো এটা যখন আমরা লিখবো একটা কয়রস্যু প কূপ হতে পারে, আর একটা যেমন এখানে রয়েছে কয় দীর্ঘ প কূপ, এরকম হতে পারে। দেখো এখানে বানান দুটো স্পেলিং দুটি আলাদা রয়েছে, কিন্তু এখানে কি হচ্ছে, যেগুলি বলেছে একই রকম লেখা মানে স্পেলিং দুটোর একই হবে এবং উচ্চারণও একই হবে, কিন্তু অর্থ ভিন্ন থাকবে, এই জিনিসগুলিকে আমরা কি বলবো, যে সমচ্চারিত সমলেখ। সমলেখ মানে কি, লেখা। আমরা আগের দিন কিছু একটা এক্সাম্পলে আমরা এটা করেছিলাম, তাই তো? লেখ মানে লেখা, তাই তো? তো সেই লেখ মানে, লেখ বলতে আমরা লেখাকে বুঝি। সমলেখ অর্থাৎ একই রকম লেখা থাকবে, হোমোগ্রাফ। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, হোমোগ্রাফ। গ্রাফ তোমরা জানো তো, গ্রাফ, গ্রাফ মানে হচ্ছে লেখ। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এরপর দেখো যে রয়েছে কল। ঠিক আছে, আচ্ছা, এখানে কল মানে কি হচ্ছে, একটা হচ্ছে কূপ, কল মানে যন্ত্র, তাই তো? আর কল মানে ডাকে পাওয়া। ঠিক আছে, বলে না ওকে কল করে দেখো ও বিজি আছে কিনা, তো এটাকে বলা হচ্ছে এই কল মানে ডাকা, ইংলিশে যেটাকে কল বলা হয়, CALL, তাই তো? এই জিনিসটা। আর এই কল মানে হচ্ছে যন্ত্র, যন্ত্রের আর এক কথা হচ্ছে কল। ঠিক আছে, দেখো এখানে তিনটে বানানই কিন্তু সেম, কিন্তু মিনিং তিনটে, তিনটে মিনিংই আলাদা। বোঝা গেছে? আর কল মানে কূপ, এটা তো জানো যে আমরা যে নলকূপ ইউজ করি, ঠিক আছে, তো সেইটাকে কল বলা হয়, হাত চাপা কল যেটা। ঠিক আছে, ওটা। নেক্সট, দ্বিতীয় যে দুটি ভাগ বলেছিল, দুটি টাইপস বলেছিল, এরপরে দ্বিতীয় টাইপে কি আছে বলেছে, সমচ্চারিত ভিন্ন লেখ অর্থাৎ হোমোফোন। একটা ছিল হোমোগ্রাফ, এটা হচ্ছে হোমোফোন। কি আছে, যেগুলি একই রকম উচ্চারিত হয় কিন্তু লেখা আলাদা এবং অর্থও ভিন্ন, মানে উচ্চারণ একই হবে। ঠিক আছে, কূপ, ধরো কূপ বানান এরকম কূপই আছে, তো কূপ কয় হ্রস্ব এবং কয় দীর্ঘ আমরা একই উচ্চারণ করি, তাই তো? এটাকেও আমরা যদি কূপ বলি, কেউ বানান স্পেলিং কিন্তু টের পাবে না।
এটা বললেও কেউ বুঝতে পারবে না যে কোন রস্যকার বলা হচ্ছে, যতক্ষণ না আমরা ক্লারিফাই করে বলবো যে না এটা কয় দীর্ঘ ছিল এবং এটা কয় রস্যু, ততক্ষণ বুঝতে পারবে না। তো এই এইটাই বলা হচ্ছে যে যেখানে দুটি একই রকম উচ্চারিত শব্দ থাকবে কিন্তু লেখা আলাদা, লেখা দুটো আলাদা, তাই তো, এবং অর্থ ভিন্ন, এ দুটোর অর্থ ভিন্ন হবে। এই কূপ মানে বলতে আমরা যে ওই যে আহ মাটিতে গর্ত কেটে যে জল তোলার যে কূপগুলো সেইগুলো বুঝতে পারি। আর এই কূপ বলতে আমরা লণ্ঠন টাইপের কিছু বুঝতে পারি, ঠিক আছে। তো এই দুটো জিনিস কিন্তু আলাদা। কিংবা নলকূপও বলতে পারি। আবার ওই যে ইয়ে যেটা বললাম ইদারা, ইদারা, এটাই মনে আসছিল না। কূপের আর একটা কথা হচ্ছে ইদারা। এই ইদারা বলতে আমরা স্পেসিফিক ভাবে যে কূপটা বুঝি সেটা হচ্ছে মাটি খুঁড়ে, ওই যে পুরোনো দিনে তোমরা হরপ্পা মহেঞ্জোদারোর কথা জানো অনেকে, তো সেখানে বলা হয় যে প্রচুর পুরোনো দিনের কূপ পাওয়া গেছে যেগুলোতে কিনা আজও পর্যন্ত যে জল রয়েছে সে জল একদম ভীষণ পিউরিফাইড জল, ঠিক আছে। তো ওই ওই জিনিসটাকে বলে ইদারা বা কুয়ো, যেটাকে বাংলায় আমরা বলি কুয়ো, ঠিক আছে। আর আরেকটা যেটা আমরা এক্ষুনি পড়লাম নলকূপ, ঠিক আছে, এটাও বলা যেতে পারে। বোঝা গেল তাহলে? উচ্চারণ একই হবে কিন্তু লেখা আলাদা এবং অর্থ আলাদা, সেই জিনিসটাকে আমরা কি বলছি, যে সমুচ্চারিত ভিন্ন লেখ বা হোমোফোন। এরপর দেখো উদাহরণে কি আছে, বলেছে যেমন সার। তো সার বলতে কি বুঝি? সার মানে হচ্ছে সারি। যে স্কুলে গেলে তোমাদের প্রেয়ারের সময় কি বলে, তোমরা সবাই সার বেঁধে লাইন দিয়ে সার বেঁধে দাঁড়াও, ঠিক আছে, এ একটা। আর একটা কি আছে, সার মানে হচ্ছে সার পদার্থ। তোমাদের বাড়িতে গাছ লাগাও তোমরা, ছাদে হোক উঠানে হোক কারো জমিতে হোক, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি বলি, যে গাছে সার দেওয়ার সময় হয়েছে, তো গাছে সার দিতে হবে যাতে ওর বেশি গ্রোথ হয় এবং আমরা যে ফল হোক কি সবজি হোক বা ফুল হোক যার জন্য আমরা অপেক্ষা করে থাকি সেটা ভালো হয়। তো সেই সেই সারের কথা বলা হয়েছে। নেক্সট কি আছে, যে বলি। তো বলি কি আছে, বলি মানে হচ্ছে বলি দেয়া পশু। ওই কালী পুজোতে বলি দেয়, তো সেটা হচ্ছে সেই বলি মানে পশু। আর একটা বলি মানে হচ্ছে শক্তিশালী বলবান যেটাকে বলি, ঠিক আছে, শক্তিশালী বা বলবান, এটা হচ্ছে বলির আর একটা। আচ্ছা, এরপর রয়েছে বলি মানে হচ্ছে বলছি, ঠিক আছে, যে আমি বলি তোমরা শোনো, ঠিক আছে, এটা হচ্ছে বলা। সে সে মানে বলা, তো সেটা বোঝা গেল। এরপরে আরো উদাহরণ রয়েছে, দেখো কি আছে এখানে রয়েছে, যে কল। আচ্ছা, কল মানে কি আছে, যন্ত্র, এটা আমরা আগেও পেয়েছি যে কল মানে জলের কল যেটা। আর একটা কি আছে, কল মানে কূপ অর্থাৎ জলের কল, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখানে না একটু অন্যরকম, এই যে কল বা যন্ত্র, এটা শুধু যন্ত্র হতে পারে, কিংবা আমরা যে টিউবওয়েল গুলো ইউজ করি, যে জল চেপে যে জলটা পাই আমরা সেটা, ঠিক আছে। আর এখানে এই কল মানে কূপ, যেটা আমি এক্ষুনি বললাম যে পানির কল, এটা ঠিক আহ, না, এখানে আমরা বলতে পারি যে ইদারা, যেটাকে আমরা বললাম ইদারা বা কুয়া, ঠিক আছে, এই জিনিসটা হবে এই কল মানে। আর নেক্সট এই কল মানে কি, ডাক, ফোন কল যেটাকে আমরা বলি, ঠিক আছে। নেক্সট এখানে দেখো কি বলেছে এক্সাম্পলে, যে সার। আচ্ছা, সার মানে হচ্ছে, এটাও আমরা এক্ষুনি এক্সাম্পলে পেয়েছি, যে এই যে হোমোফোন যেটা আমাদের ছিল, তাই তো, এখানে আমরা পেয়েছি। নেক্সট এখানে দেখো বলেছে, হ্যাঁ, এটা সার। সার মানে হচ্ছে একটা হচ্ছে সারি বেঁধে দাঁড়ানো, তিনটে দেখো আলাদা আলাদা মিনিং আছে কিন্তু বানান তিনটে একই, কিন্তু এখানে তিনটে বানান একই রয়েছে। তার এখানে হচ্ছে সারি, তো সার বেঁধে দাঁড়ানো একটা হলো। নেক্সট হচ্ছে সার, মানে সার পদার্থ হলো যে খেতে, গাছকে খেতে দেয়া হয় যে তাদের যে খাবার, সেটাকে আমরা সার বলি। সার মানে আসল মূল কথার সার, তাই তো। আমরা ওই যে আহ
একটা প্যাসেজ পড়লাম কিংবা একটা গল্প পড়লাম, তো আমরা বলি যে বলো এটা সার কি, সার মর্ম কি, সার অর্থ কি, তোমরা এটা পড়ে কি বুঝলে। তো এই যে এত বড় একটা বিশাল বড় একটা প্যাসেজ, তো সেখানে পুরো সম্পূর্ণ গল্প বা কাহিনী পড়ে তুমি কি বুঝলে, মর্মার্থ কি, তো সেই জিনিসটাকে বলা হচ্ছে সার কথা। ঠিক আছে, মরাল অফ দ্য স্টোরি, ঠিক আছে, এই জিনিসটা। আচ্ছা, এরপর রয়েছে বলি। আচ্ছা, এখানে কি আছে দেখো, বলেছে বলি মানে হচ্ছে বলি দেয়া পশু, বলি মানে বলছি, মানে আমি আমি এখন তোমাদের বলছি তোমরা শুনছো, এরকম। বলি মানে কি হচ্ছে শক্তিশালী, মানে যে মানুষের গায়ে খুব বল, ঠিক আছে, সেই তাকে বলা হচ্ছে। আচ্ছা, এরপর কি আছে, আচ্ছা, এরপরে রয়েছে যে চক্র, তাই তো। এবার চক্র তিনটেই আছে, কি কি দেখো, বলেছে প্রথমে বলেছে বৃত্তাকার, অর্থাৎ চাকার মতো যেটা। আচ্ছা, সার্কেল, এটা হচ্ছে বৃত্তাকার চাকার মতন। নেক্সট রয়েছে চক্র মানে কি, ষড়যন্ত্র। ষড়যন্ত্র, তোমরা অনেক সাসপেন্স থ্রিলার কিছু মুভি দেখেছো বা কিছু, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বলে না একটি চক্র কাজ করছে, বা কিংবা আমরা সিম্পল যেটা খবরে নিউজে শুনি যে একটি চক্র ধরা পড়েছে, যারা গরুদের পাচার করে দিত অন্য দেশে, ঠিক আছে, তো এই জিনিসটাকে কি বলা হচ্ছে, ষড়যন্ত্র, তাই তো, ষড়যন্ত্রের চক্র। এরপর রয়েছে দেখো, চক্র মানে কি, দল বা গ্রুপ, তাই তো, যে দল বা গ্রুপ, সেটাকে আমরা এই যে বন্ধুদের চক্র যেটাকে বলছি, ওদের একটা ফ্রেন্ড সার্কেল যেটাকে আমরা বলি, সেটাকেও চক্র বলা হয়। এই হচ্ছে তিনটে মানে গেল চক্র কথার। এরপর রয়েছে কি, কলা। আচ্ছা, কলা মানে একটা হচ্ছে ফল, মানে যেটা আমরা খাই, ব্যানানা যেটাকে বলছি। আচ্ছা, এরপর রয়েছে কলা মানে কি, কৌশল বিদ্যা, সঙ্গীত কলা, নৃত্য কলা, অর্থাৎ আর্ট যেটাকে বলছি। হ্যাঁ, এরপর রয়েছে কলা মানে অঙ্গ। অঙ্গ মানে কি, চাঁদের ষষ্ঠী কলা, মানে আমরা যে প্রথমা এই যে কদিন আগে অমাবস্যা গেল আমাদের, কৌশিকী অমাবস্যা, যাই হোক, এরপরে অমাবস্যা যখন শেষ হয়ে গেল, এরপর থেকে আস্তে আস্তে এরকম চাঁদ উঠবে কাচির মতন, এরকম উঠতে উঠতে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, তারপর চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, তাই তো, এরকম এই এক একটা চাঁদকে বলা হয় চাঁদের এক একটা কলা। এরপরে যখন পূর্ণিমা হবে তখন পুরো গোল চাঁদ উঠবে। তো এই এক একটা পার্টকে, চাঁদের এক একটা অংশ যতক্ষণ আমরা একদম পুরো দেখতে না পাই, তো তার আগে পর্যন্ত যে চাঁদের যেটুকু অংশ আমরা দেখতে পাই, সেটুকু অংশকে আমরা বলি কি, চাঁদের কলা, ঠিক আছে, মানে চাঁদের এক একটি অঙ্গ। বোঝাতে পেরেছি। এরপর দেখো বলেছে পাতা। পাতা মানে কি, পাতা মানে রয়েছে, পাতা মানে গাছের পাতা, সকলেই জানো, পাতা মানে বইয়ের পাতা, পাতা মানে বিছানো বা খেলাটা পাতা হলো, যেমন আমরা লুডো খেলি, যেমন আমরা চেস খেলি। তারপর আচ্ছা, বিছানো মানে আর একটা হয়, যেমন আমরা খাটের বেড কভার পাতাই, তো সেটাকেও অনেকে বিছানো বলে, মাদুর পাতাই, তো সেটাকেও বিছানো বলে, মানে কোনো কিছু গুছিয়ে পাতা কোনো জিনিসকে, সেই জিনিসটাকে আমরা বলি পাতা, ঠিক আছে, হলো। নেক্সট দেখো, যে খেলা রয়েছে। আচ্ছা, খেলা কি হচ্ছে, এখানে দেখো বলেছে খেলা মানে, একটা খেলা মানে খেলাধুলা, ফুটবল খেলা, আরেকটা খেলা মানে খেলা দেখানো, অর্থাৎ জাদুর খেলা। হুম, যে আমরা যে খেলা করি বিভিন্ন ধরনের সেই খেলা। আর একটা খেলা মানে হচ্ছে খেলা দেখানো, বলে না ম্যাজিক খেলা দেখতে যাব, তো সেইটাই বলা হয়েছে। এরপর কি আছে দেখো, বলেছে জাম। জাম খেয়েছো তোমরা, অনেকে খেয়েছো,
প্রায় সকলেই খেয়েছো, তাই তো? আচ্ছা, তো জাম কি হচ্ছে? একটা হচ্ছে ফল যেটা আমরা খাই, আর একটা কি হয়, এই যে জাম খাওয়া, আরেকটা জাম মানে হচ্ছে পোশাক, শার্ট, জামা। তো এই যে জামা বলি আমরা, আমরা যে জামা পরি, যে বিভিন্ন টাইপের স্টাইলিশ আমরা পরি ড্রেস, তো সেগুলোকে আমরা কি বলি? জাম। ঠিক আছে, এটা নতুন কিছু, এটা জানতে না নিশ্চয়ই তোমরা। আচ্ছা, এরপর দেখো কি বলেছে, বলেছে নদী। তো নদী, একটা নদী মানে হচ্ছে জলধারা, গঙ্গা ইত্যাদি প্রচুর নদী আছে আমাদের, সেই নদী। আর একটা নদী মানে পাড়ে থাকা এলাকা, অর্থাৎ নদী অঞ্চল বলি আমরা, উপকূলবর্তী অঞ্চল যেটাকে আমরা বলি, তীরবর্তী অঞ্চল, ঠিক আছে, সেটাকেও আমরা নদী বলি। আচ্ছা, এরপর রয়েছে মালা। তাহলে মালা কি হচ্ছে? একটা মালা হচ্ছে ফুলের মালা, আমরা ঠাকুরদের জন্য দিই ফুলের মালা। একটা আমরা ঠাকুরদের জন্য ফুলের মালা দিই, আর একটা মালা কি হয়? সংখ্যা গোনার মালা, তাই তো? জপ মালা। অনেকের দেখবে ঠাকুমা দাদু আছে, তারা হাতে একটা মালা রাখে, এবার সেটাতে তারা তাদের যে ধর্মীয় আহ উম, যে যিনি থাকেন তাকে স্মরণ করে। ঠিক আছে, সে আহ হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সবাই কিন্তু এটা করে থাকে, যে তাদের নিজস্ব একটা মালা থাকে এবং সেটা হাতে রেখে তারা তাদের ঈশ্বরকে স্মরণ করে। তো সেটাকে আমরা বলছি যে, সেই মালাটাকে আমরা বলছি জপমালা, অর্থাৎ যেটার দ্বারা ঈশ্বরকে জপ করা হয় বা তাকে স্মরণ করা হয়। নেক্সট হচ্ছে এই মালা মানে কি? মণির মালা। ঠিক আছে, মণির মালা মানে হচ্ছে আমরা গলায় যে পুতির মালা দিই, ঠিক আছে, পুতির মালা হোক কিংবা যে কোনো ধাতু, সোনা রূপো ইত্যাদি যাই হোক, সেই জিনিসটাকে আমরা কি বলছি? মালা, তাই তো? আমরা কি বলি? গলায় আমি সুন্দর একটা দেখ মালা পরেছি, এরকম বলি তো? তো সেই জিনিসটাকে এখানে কিন্তু বলা হয়েছে। বোঝা গেল? এইবার আমরা করব এখান থেকে কোশ্চেন আনসার। সবাই কমেন্ট সেকশনে কিন্তু আনসার করবে, আমরা একসঙ্গে আনসার করব। চলো শুরু করা যাক। এখানে প্রথমে রয়েছে, দেখো বলেছে যে কল। আচ্ছা, কল শব্দের সঠিক অর্থ কোনটি নয়? বলো কোনটি নয়? একটা রয়েছে যন্ত্র, ডাক, নদী এবং কূপ। বলো এখানে কোন কল কথার অর্থ কোনটি হবে না? কল মানে যন্ত্র, আমরা পড়েছি, অনেক সময় মা বলে থাকে না যে ওই কলটা এবার রাখ হাতের থেকে, যে ফোন নিয়ে দেখছো বা অনেকক্ষণ ধরে কার্টুন দেখছো টিভিতে, তো তখন কি বলে যে কলটা রেখে এবার একটু পড়তে বস। তো কল মানে আমরা যন্ত্র বুঝি। আর একটা কল মানে আমরা পড়েছি যে ডাকা, CALL। আর একটা কল মানে হচ্ছে কূপ, নলকূপ, তাই তো? আমরা বলি যে কলে জল আনতে যাব, সেটা। তাহলে আমাদের আনসার কোনটা হচ্ছে বলো? অপশন সি, তাই তো? এটা হচ্ছে আমাদের আনসার, যেটা কলের অর্থ নয়, সঠিক অর্থ নয়। বোঝা গেল? নেক্সট 2 দাগে কি আছে দেখো, বলেছে সার। এবার বলো সার কথার অর্থ কি হচ্ছে? সার মানে কি? এখানে অপশনে দেখো রয়েছে যে আসল, সারি, সার পদার্থ এবং সবকটি। তাহলে আমাদের উত্তর কোনটি হবে বলো? আমাদের উত্তর হবে অপশন ডি, অর্থাৎ সবকটি হবে, তাই তো? কেন? আসল, আসল মানে কি? সারমর্ম আমরা পড়েছিলাম, আর সারি মানে তো আমরা জানি, সার পদার্থ মানেও জানি। আচ্ছা, আসল এখানে রয়েছে একটু একটু অন্যরকম মিনিং দেয়া। তোমরা এখানে পড়েছিলে সার মানে সার, কি পড়েছিলে? সারমর্ম না সারার্থ কিছু একটা ছিল, কি ছিল দেখো? সার মানে এই যে হ্যাঁ, এটা ছিল। সার মানে আসল এবং মূল, এটা ছিল তো, অর্থাৎ কথার সার, সারমর্ম। তো সেটা এখানে বলা হয়েছে, এই যে আসল, তাহলে সার মানে এই তিনটেই কিন্তু আমাদের হচ্ছে, তাহলে আমাদের উত্তর হয়ে গেল সবকটি। ক্লিয়ার? নেক্সট 3 দাগে দেখো কি বলেছে। 3 দাগে রয়েছে যে বলি। আচ্ছা, বলি কথার অর্থ কি হচ্ছে? বলি শব্দের অর্থ
শব্দে কোন অর্থটি ভুল। মানে এখানে দেখো 4টি অপশন দেয়া রয়েছে, এখান থেকে খুঁজে তোমাদের বলতে হবে যে বলি শব্দের অর্থ কোনটি নয় এখানে দেয়া। ঠিক আছে, মানে দেয়া আছে যেটা এটার অর্থ হবে না। আচ্ছা, শক্তিশালী রয়েছে, বলছি, নদী, বলি দেয়া পশু। তাহলে কোনটি ভুল এখানে বলো দেখি। এটাও কিন্তু সহজ। কি আছে, বলি মানে আমরা শিখেছি একটা শক্তিশালী ছিল, বল আছে যার সেই বলি। আচ্ছা, বলা মানে বলি মানে বলছি, তাই তো আমি যে বলেছিলাম যে আমি তোমাদেরকে এখন বলছি, তোমরা আমার কথাগুলি শুনছো বুঝছো, তো সেটাকে বলছি বলি বলা হচ্ছে। আচ্ছা, আর কি, বলি দেয়া পশু হচ্ছে, তাহলে হচ্ছে না কোনটা, অপশন সি। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমাদের উত্তর হলো, তাই তো। নেক্সট দেখো কি বলেছে। তোমরা যারা যারা ক্লাসটি দেখছো কিন্তু অবশ্যই লাইক করবে, যাতে আমি বুঝতে পারি যে তোমরা ক্লাস অ্যাটেন্ড করছো। ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে তোমরা আদেও বুঝতে পেরেছো কিনা তার জন্য আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দেব। সেটার জন্য তোমরা অ্যাপে চলে যাবে, আমাদের যে প্রেক্ষা এডুকেশনের অ্যাপ রয়েছে সেখানে গেলে তোমরা পেয়ে যাবে, এবং সকলে কিন্তু অবশ্যই হোমওয়ার্ক করবে। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কি আছে আমাদের নেক্সট। চক্র। চক্র শব্দের অর্থ কি, যে ষড়যন্ত্র রয়েছে, দল, বৃত্ত এবং সবকটি। তাহলে চক্র শব্দের অর্থ কি বলো। এখানেও 3টে হবে, অর্থাৎ অপশন ডি আমাদের আনসার হবে। কেন, চক্র মানে আমরা ষড়যন্ত্র পড়েছি যে একদল ষড়যন্ত্রী যারা এই চক্রের সঙ্গে যুক্ত ছিল, সেই একটা হচ্ছে। দল মানে, চক্র মানে দল, তাই তো। আমরা যে বন্ধুরা, আমরা আমাদের একটি বন্ধুর দল রয়েছে, একটি চক্র রয়েছে, আমাদের ফ্রেন্ড সার্কেল রয়েছে। আচ্ছা, বৃত্ত। তাহলে বৃত্তও হচ্ছে সার্কেল, যেটাকে আমি এক্ষুনি বললাম যে সার্কেল বৃত্ত বলা হয়, বৃত্ত অর্থাৎ চক্র। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, অর্থাৎ এই 3টি আমাদের চক্র এই শব্দটির অর্থ। ক্লিয়ার হলো। নেক্সট কি আছে দেখে নাও। বলেছে কলা শব্দে কোন অর্থটি নেই। তাহলে এখানে যেগুলি দেখতে পাচ্ছ এইগুলির মধ্যে দিয়ে তোমাদের বলতে হবে যে এই শব্দটির অর্থ কোনটি নয়। কি আছে দেখো, বলেছে ফল, বিদ্যা, নদী এবং অঙ্গ। হুম, তাহলে কোনটি নয় বলো। কলা মানে কলা, ফল ব্যানানা যেটা। আচ্ছা, কলা মানে বিদ্যা, আর্ট যেটাকে আমরা বলেছিলাম শিল্পকলা, সাহিত্য কলা, নৃত্য কলা, সঙ্গীত কলা ইত্যাদি। প্রচুর কলা, কলা বিভাগ যেটাকে আমরা বলি। আর্ট, আর্টস অ্যান্ড ফ্যাকাল্টি যেটাকে আমরা বলি, যেখানে বিভিন্ন জিনিস নিয়ে চর্চা করা হয়। ঠিক আছে। আর কি আছে, নদী রয়েছে। নদী কি হবে, তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে গেছি মোটামুটি মনে হচ্ছে, তাই তো। কলা মানে অঙ্গ বলেছি, আমি যে বললাম যে চাঁদের 16টি কলা রয়েছে, যে 16 কলা পূর্ণ হলে তখন কি একটা পূর্ণিমা হয়, একটা পূর্ণ চন্দ্রমা তৈরি হয়। তো সেই 16 কলা মানে 16টি দিন, প্রথমা দ্বিতীয়া এরকম করে 16 দিন। 16 দিন হয়ে গেলে 17 দিনের দিন, মোটামুটি 16 দিনের দিন, তাই তো। আমাদের মাস 15 দিনে, তো 15 দিন বাদে বাদে আমাদের অমাবস্যা পূর্ণিমা হয়। মানে আমাদের 16 কলা চাঁদের ঘূর্ণির 16 কলা পূর্ণ হয়, এবং তারপর গিয়ে একটা পক্ষ আসে, দুটি পক্ষ আসে, একবার পূর্ণিমা এবং একবার অমাবস্যা। তাহলে আমাদের 3টেই হচ্ছে কলা শব্দের অর্থ। হচ্ছে না কোনটা, আমাদের অপশন সি, অর্থাৎ এইটা। আচ্ছা, নদী হয়ে যাচ্ছে আমাদের কলা শব্দের যেটা অর্থ নয় সেইটি, তাই তো। আচ্ছা, এরপরে 6 দাগে দেখো রয়েছে যে পাতা। পাতা শব্দের অর্থ কি। পাতা একটা আমরা পেয়েছি গাছের পাতা, একটা হচ্ছে বইয়ের পৃষ্ঠা, তাই তো, পেজ। খেলায় বিছানো, যেটা আমরা বলেছিলাম লুডো, চেস ইত্যাদি খেলা হয়। আচ্ছা, তাহলে 3টাই আমাদের উত্তর হয়ে গেল। তাহলে আমরা উত্তর কোনটি পাবো, অপশন ডি হলো। 7 দাগে কি আছে, বলেছে খেলা শব্দের সঠিক অর্থ কোনটি নয়।
বলো খেলা শব্দের অর্থ নয় কোনটি? দেখো কি কি আছে। প্রথমে রয়েছে খেলাধুলা, জাদু, দল এবং প্রতিযোগিতা। কোন অর্থটি নয় বলো? খেলা মানে খেলাধুলা, আমরা বিভিন্ন ধরনের প্লে গ্রাউন্ডে কি স্কুলের গ্রাউন্ডে আমরা বিভিন্ন টাইপের খেলা খেলি, সেটাকে খেলাধুলা বলা হচ্ছে। ম্যাজিক খেলা বলি আমরা, সেটা একটা হচ্ছে। তাহলে এই দুটো হলো। আর কি প্রতিযোগিতা যেটা, সেটাও তো খেলা। আমরা আমাদের যে অ্যানুয়াল ফাংশন গুলো আম, আহ, অনুষ্ঠিত হয় আমাদের স্কুলে বিভিন্ন জায়গায়, তো সেটা প্রতিযোগিতা, সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানে। তো সেগুলো আমাদের প্রতিযোগিতায় কি হয়, খেলা হয় সেখানে। তো হচ্ছে না কোনটা বলো? হচ্ছে না হচ্ছে অপশন সি, অর্থাৎ দল। তাই তো? আমরা সারি মানে দল পেয়েছিলাম, যে এক দল হয়ে দাঁড়াও বা একজোট হয়ে দাঁড়াও, এরকম এরকম ভাবে হয়। কিন্তু খেলা কথার অর্থ কি, এটা হয় না। তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, হয়ে যাচ্ছে আমাদের উত্তর। নেক্সট বলেছে যে 8 দাগে দেখো কি রয়েছে, বলেছে জাম। আচ্ছা, জাম শব্দের অর্থ কি? ফল রয়েছে, পোশাক রয়েছে, নদী রয়েছে, দুটোই ফল ও পোশাক। তাহলে উত্তর কোনটা হবে বলো? বলো। তাহলে জাম মানে আমরা একটা জানি ফল, আর একটা জানি পোশাক। নদী আমাদের ইসের মধ্যে নেই, জাম কথার অর্থ নদী নয়। তাই তো? তাহলে এখানে যেহেতু দুটো হচ্ছে, তাহলে আমরা দুটো অপশন কখনোই সিলেক্ট করতে পারবো না, আমাদের যে কোনো একটা চুজ করতে হবে। সেক্ষেত্রে জাম শব্দের অর্থ এখানে দেখো কি রয়েছে, অপশন ডি তে রয়েছে দুটোই, অর্থাৎ ফল এবং পোশাক। তাহলে আমাদের আনসার আমরা এটা নেব। বোঝা গেল আমি কি বলেছি? তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের আনসার। নেক্সট 9 দাগে দেখো বলেছে এখানে নদী। নদী শব্দের ভিন্ন অর্থ কয়টি? কি আছে? 1, 2, 3, 4, চারটে আছে। তাহলে নদী শব্দের কয়টি অর্থ আমরা পেয়েছি বলো দেখি? বলো, এটা খুব সহজ ছিল। দুটি পেয়েছি, এটা হচ্ছে আমাদের উত্তর। কি কি? একটা হচ্ছে নদী মানে আমাদের বিভিন্ন বলা হয় আমাদের ভারতবর্ষ নদীমাতৃক দেশ। কেন বলা হয়? আমাদের ভারতবর্ষে প্রচুর নদী আছে। আমাদের ভারত এবং বাংলাদেশ এই দুটোকেই নদীমাতৃক দেশ বলা হয়। কেন বলা হয়? কারণ প্রচুর নদী, শাখা নদী, উপনদী প্রচুর রয়েছে, তো সেই জন্য। তো নদী সমূহ বলা হয়, নদী কথার অর্থ নদী সমূহ। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী, সিন্ধু ইত্যাদি ইত্যাদি প্রচুর। আচ্ছা, আর একটা কি হয় নদী শব্দের অর্থ? নদী শব্দের অর্থ হয় নদী অঞ্চলের, যারা, যে অঞ্চলটা উপকূলবর্তী, আমরা সহজ কথায় বলতে পারি। ঠিক আছে? নদী উপকূলবর্তীয় অঞ্চল, এটাকে আমরা নদী অঞ্চল বলি সহজ কথায়। যারা ওই সুন্দরবন এলাকা টেলাকা, ওইদিকে তো প্রচুর নদী। ঠিক আছে? সাউথের ওই সাইডে। তো সেক্ষেত্রে আমরা ওই ওই জায়গাগুলোকে কিন্তু নদী অঞ্চল বলি এক কথায়। হুম। আচ্ছা, নেক্সট দেখো বলেছে 10 দাগে কি আছে, বলেছে মালা। তাহলে মালা মানে কি? মালা কথার অর্থ কি? একটা রয়েছে ফুলের মালা, জপমালা, শঙ্খার মালা এবং সবকটি রয়েছে। তাহলে আমাদের উত্তর কি হবে বলো? সবগুলো আমি বুঝিয়ে দিয়েছি, তো একবার বুঝে গেলে আর ওটা মনের মধ্যে আশা করি থেকে যাবে, অসুবিধা হবে না। তাহলে আমাদের উত্তর হবে সবকটি। কেন? মালা মানে আমরা জেনেছি ফুলের মালা, তারপরে আমরা জেনেছি জপমালা, যে হাতে আমাদের দাদু দিদারা, অনেক সময় আমাদের মা বাবারাও যারা মানে প্রে করতে পছন্দ করে বা কিছু, তাদের হাতে ওই জিনিসটা আমরা দেখতে পাই। তো সেটা হয়ে যায় জপমালা। আর একটা কি হয়? শঙ্খার মালা। তাই তো? বোঝা গেল। আর একটা আমরা কি বলেছি? গলার মালা। চারটে মিনিং হয় কিন্তু। হলো। নেক্সট 11 দাগে কি আছে দেখে নাও। বলেছে এখানে যে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দের সঠিক উদাহরণ কোনটি? হুম। মানে উচ্চারণ একই হবে, কিন্তু অর্থ ভিন্ন হবে, এরকমটার একটি সঠিক উদাহরণ জিজ্ঞাসা করেছে। আচ্ছা, প্রথমে দেখো বলেছে বই, খাতা, তারপরে হচ্ছে কলা, ফল বা বিদ্যা,
আচ্ছা, তারপর রয়েছে বাড়ি ঘর এবং তারপর রয়েছে শিশু বালক। এবার বলো কি হবে? বলো। অপশন বি হবে। কেন? মানে কলা কথার অর্থ আমরা একটা ফল পেয়েছি আর একটা বিদ্যা পেয়েছি, তাই তো? যে একই একই উচ্চারণ, ঠিক আছে, কিন্তু তাদের অর্থ আলাদা। সেটা সব থেকে যথার্থ উত্তর হয় এটা, যে একটা কলা মানে ফল হয় এবং স্পেলিং যেহেতু একই সেহেতু এটাই আমরা যথার্থ বলে নেব, ঠিক আছে? আর কলা মানে কলা বিদ্যা যেটাকে আমরা বলি, ঠিক আছে? বোঝা গেল? এগুলো একটু অন্যরকম প্রশ্ন, ডিফিকাল্ট আছে, একটু বুঝে করবে। এরপর দেখো বলেছে যে কল, কল শব্দটি কোথায় যন্ত্র বোঝায়? যন্ত্র বলেছে, ঠিক আছে? এটা বলো কি হবে? প্রথমে রয়েছে জল কল, তারপরে রয়েছে কলা, কলাবতী এবং কলরব। বলো এখানে কোন ওয়ার্ডটা এরকম রয়েছে যেখান থেকে তোমরা একটি যন্ত্র বুঝতে পারবে? বলো কোনটা হবে? কল মানে আমরা কি বলেছি? আমরা বলেছি না কোনো যন্ত্রকে বোঝায়, তাহলে কল বলতে আমরা যে চাপ কল বুঝি, নলকূপ বুঝি, সেটা হবে যন্ত্র। কেন? যন্ত্রের ভেতরে প্রচুর জিনিসপত্র থাকে, ওয়াশার, নাট, তারপর যে রড গুলি থাকে, প্রচুর যন্ত্র থাকে, তাহলে জল কলই হবে, যন্ত্র বোঝাচ্ছে। মানে একটি জিনিসের মধ্যে যখনই প্রচুর প্রচুর বলা ভুল, যে একের অধিক কিছু জিনিসপত্র থাকবে, যেমন এই পেন, পেনটিও কিন্তু একটি যন্ত্র। তোমরা এখন ফোনে আমার এই ক্লাসটি দেখছো, তো তোমাদের ফোনটাও একটা যন্ত্র। কেন? তার তার শুধু সেটার মধ্যে শুধু স্ক্রিন নেই, সেটার মধ্যে ব্যাটারি রয়েছে, সেটার তোমার সিম কার্ড রয়েছে, মেমোরি কার্ড রয়েছে, প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম নাট রয়েছে, প্রচুর ধাতুর ব্যবহার রয়েছে সেখানে। তারপরে না গিয়ে একটা ফোন তৈরি হয়েছে, তো সেটা যন্ত্র হয়ে যাচ্ছে। তো সেই জন্যই বলা হচ্ছে কল কথার অর্থ যন্ত্র। বোঝা গেল? তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, অর্থাৎ জল কল। ক্লিয়ার? এরপর বলেছে যে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ কয় প্রকার এবং কি কি? বলো দেখি। এটা একদম প্রথমে পড়েছিলে, ভুলে গেছো কারা? বলো। অনেকেই ভুলে গেছেন, বাকিগুলো মাথার মধ্যে নিতে নিতে নাকি? সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ আমরা পেয়েছি কয়টা? দুটি পেয়েছি। এখানে চারটি অপশন রয়েছে, পেয়েছি আমরা কটি? দুটি। কি কি? একটার উচ্চারণ বা লেখা একই থাকবে এবং উচ্চারণ আলাদা হবে। আর একটা পড়েছিলাম আমরা যেটার লেখাও একই থাকবে এবং উচ্চারণও, সরি, লেখা আলাদা, উচ্চারণও আলাদা। এই যে একটা হচ্ছে সমুচ্চারিত সমলেখ, অর্থাৎ কি? হোমোগ্রাফ, এই একটা। সমুচ্চারিত এবং সমলেখ। আর একটা কি ছিল? সমুচ্চারিত এবং ভিন্ন লেখ। ক্লিয়ার? এই দুটো হচ্ছে আমাদের টাইপ, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দের। তাহলে বোঝা গেল। নেক্সট কি প্রশ্ন আছে দেখো, 14 দাগে বলেছে যে সার, সার মানে সার পদার্থ কোন বাক্যে হবে? মানে এখানে এবার কি রয়েছে, তোমাদের কিছু সেন্টেন্স দিয়েছে। এতক্ষণ তোমরা শুধু ওয়ার্ড পড়েছো, যে মিনিংফুল একটা ওয়ার্ড ছিল কিছু, সেখান থেকে তোমাদের অপশন চুজ করতে হচ্ছে। এবার এখানে কিছু সেন্টেন্স রয়েছে, সেখান থেকে তোমাদের সেই যথার্থ লাইনটি খুঁজতে হবে যেটার অর্থ সার পদার্থ বোঝাচ্ছে, ঠিক আছে? একদম সহজ জিনিস, একবার দেখলেই পারবে সকলে। দেখো বলেছে যে মাঠে সার দেয়া হলো। নেক্সট রয়েছে কথার সার, বোঝা গেল। নেক্সট সার বেঁধে দাঁড়াও এবং গল্পের সার লেখো। কি হবে তাহলে বলো? যথার্থ মানে সার মানে সার পদার্থ, যেটা আমরা কোথায় ইউজ করি? বলেছিলাম মাঠে, তোমাদের ছাদ বাগানে, উঠোনের বাগানে ইউজ করো, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর আমরা কোনটা পেলাম বলো দেখি? বলেই দিয়েছি আমি যে মাঠে, তাই তো? মাঠে সার দেয়া হলো, এই জিনিসটা হয়ে যাচ্ছে আমাদের সার মানে যে সার পদার্থ, সেটা আমাদের এই বাক্যে আমরা কিন্তু পেলাম।
নেক্সট 15 দাগে কি আছে বলেছে এখানে যে বলি মানে শক্তিশালী কোন বাক্যে ব্যবহৃত হয়েছে। তাহলে বলি কথার অর্থ আমরা সে বলবান অর্থাৎ সে বলি, তো সেখানে আমরা আহ শক্তিশালী বুঝি, তাই তো। আচ্ছা, তারপরে হ্যাঁ, এখানে অপশন দেখো যে সে খুব বলি মানুষ, বলি দেওয়া পশু আনা হলো, আমি যা বলি তা ঠিক, বলি ইজ ইকুয়াল টু ডাক। তাহলে বলো কোনটা হবে শক্তিশালী, কোন বাক্যের মাধ্যমে আমরা বুঝবো যে এই বলি কথার অর্থ হচ্ছে শক্তিশালী, সেই সেন্টেন্সটা আমরা চুজ করব, বলো কোনটা হবে। অপশন এ হবে, তাই তো, যে সে খুব বলি মানুষ, সে খুব শক্তিশালী মানুষ। এটার দ্বারা বোঝাচ্ছে, এটার দ্বারা কি বোঝাচ্ছে যে বলি দেওয়া পশু আনা হলো, তাহলে কি বোঝাচ্ছে যে শক্তিশালী বলি দেওয়ার জন্য কি এরকম কোনো নিয়ম থাকে যে না শক্তিশালী পশুই লাগবে, না হলে হবে না, এরকম তো কোনো ব্যাপার নেই। আচ্ছা, আমি যা বলি, তো এখানে কোনো শক্তির কোনো কনসেপ্টই নেই, বলি ইজ ইকুয়াল টু ডাক, তো এখানেও নেই। বোঝা গেল তাহলে কেমন হবে এই জিনিসগুলি। এরপরে তোমাদের আরেকটি ইন্টারেস্টিং টপিক রয়েছে, কি রয়েছে দেখো, শুদ্ধ বানান। অর্থাৎ এতক্ষণ আমরা পড়েছি যে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, বানান একই হতে পারে, অর্থ আলাদা, তারপর কিছু আছে যে বানানো আলাদা অর্থ আলাদা, উচ্চারণ এক শোনায়, ঠিক আছে। তো এখানে এবার আমরা দেখবো শুদ্ধ বানান, অর্থাৎ আমরা অনেক সময় অনেকে বিশেষ করে বাচ্চারা কি করি আমরা, যে বানান লিখতে গিয়ে আমরা কনফিউজড হয়ে যাই যে এখানে তালিবস্য হবে না দন্তেস্য হবে না মূর্ধন্যস্য হবে। কখনো আমরা কনফিউজড হয়ে যাই যে এখানে অন্ত্যেষ্টিয়া হবে না রস্যই হবে। তো বানান নিয়ে আমাদের ছোটবেলা থেকেই একটা খুব সমস্যা। তো আজকে আমি শেখাবো যে কিভাবে তোমরা বুঝবে যে বানান কোনটার বানান সঠিক, ঠিক আছে। তো এটা সব দিনের জন্য তোমাদের হেল্প করবে। তো দেখো, শুদ্ধ বানান অর্থাৎ কারেক্ট স্পেলিং, সঠিক বানান। কি বলেছে এখানে, বলেছে যে শব্দগুলি বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে সঠিকভাবে লেখা হয় তাকে শুদ্ধ বানান বলে। আমাদের ব্যাকরণ যেরকম গ্রামার রয়েছে ইংলিশে, সেরকম আমাদের বাংলাতে ব্যাকরণ রয়েছে। যেমন আমাদের বাংলা ব্যাকরণ কে কে লিখেছেন বলো দেখি, বলো, কমেন্ট বক্সে জানাবে সকলে। আমি যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করব কমেন্ট বক্সে সকলে উত্তর দেবে, আমার বলা হয়ে গেলে তারপরে না, তার আগে, ঠিক আছে। আমাদের বাংলা ব্যাকরণ লিখেছেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমাদের সবার পূজনীয়, সবার শ্রদ্ধেয়, ঠিক আছে। তো তিনি আমাদের যে বর্ণ পরিচয়, বোধোদয়, কথামালা, ঠিক আছে, এই তিনটে জিনিস তিনি লিখেছেন। তারও প্রচুর ভাগ আছে, এছাড়াও তিনি প্রচুর ব্যাকরণ গ্রন্থ লিখেছেন। আমরা যে বর্ণ পরিচয় পড়ি, আমরা ছোটবেলায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়েছি, আমাদের সারা জীবনের সম্পদ এই জিনিসটা, অ ক খ। তো এই জিনিসটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি লিখেছেন, তিনি তৈরি করেছেন। না হলে আমাদের যে উনি যদি এটা না তৈরি করতেন কি হতো, আমাদের সংস্কৃত মানে আদি বৈদিক যুগের যে ব্যাকরণ ছিল সংস্কৃত, সেটা আমাদের পড়তে হতো। তো সেটা প্রচন্ড পরিমাণে টাফ একটা স্বরবর্ণ, যে আহ অ ই উন রি লিখ, ঠিক আছে, এরকম টাইপের আমাদের স্বরবর্ণ কিন্তু ছিল। তো যদি কিনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের জন্য এটা করে রেখে যেতেন যে সহজ ভাষা একদম অরস্বই দীর্ঘই, না হলে কিন্তু আমাদের এতদিনে দাঁত সব ভেঙে যেত। মানে পুরোনো ব্যাকরণের ওয়াইজ যদি আমাদের পড়াশুনো শিখতে হতো, ঠিক আছে। তো তার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। তো তিনি এই কিন্তু ব্যাকরণ তৈরি করেছিলেন, এবং ব্যাকরণে আমরা বাংলা ব্যাকরণের যা কিছু নিয়ম পাই, যে কিভাবে একটা সেন্টেন্স, একটি পদ গঠিত হবে, কিভাবে উচ্চারণ কোনটি, সরি, বানান কোনটির কেমন হবে, সেগুলির যে নিয়ম রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি তার ব্যাকরণে নতুন ভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, নতুন নিয়মে, নতুন ভাবে শেখার জন্য, ঠিক আছে। যাই হোক, এরপরে দেখো কি আছে, বলেছে সহজভাবে কোনো শব্দের লেখার সঠিক রূপই হলো তার শুদ্ধ বানান। কি হচ্ছে, সহজভাবে কোনো শব্দের
লেখার সঠিক রূপ, অর্থাৎ শব্দ লেখার যে সঠিক রূপ সহজভাবে, ঠিক আছে, সেটা হলো তার শুদ্ধ বানান। আমরা ওই যে সমচারিত ভিন্নার্থক শব্দ পড়লাম, তো সেখানে আমরা হচ্ছে বিভিন্ন ওয়ার্ড পেয়েছি, সেখানে বিভিন্ন মানে পেয়েছি এবং স্পেলিং পেয়েছি। এবার ধরো তুমি কাউকে একটি কথা লিখে বলছো বা কিছু, সেখানে তোমার স্পেলিং মিস্টেক হলো, তুমি লিখছো আমি নদী অঞ্চলের বাসিন্দা, তো এই একটা নদীর অর্থ হয় আর একটা নদী হয়। এবার তুমি এইটা বানান না লিখে তুমি এটা লিখে দিলে, ঠিক আছে, তো সেখানে তো সম্পূর্ণ সে যদি প্রপার অর্থ জানে, তো সেখানে তোমার কথার কোনো ভ্যালিউ তার কাছে থাকবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের সব সময় কি করতে হবে, স্পেলিং ঠিক করতে হবে, নইলে তুমি যদি অ বলো সে বুঝবে আ, ঠিক আছে। যাই হোক, কাকে বলে এবার দেখো, বলেছে শব্দকে লেখার সময় যদি অকার, ইকার, রস্যকার, যুক্তাক্ষর, চন্দ্রবিন্দু, বিসর্গ ইত্যাদি সঠিকভাবে ব্যবহার করা হয়, তবে সেটাই শুদ্ধ বানান, ঠিক আছে। যেমন আমি একদম সিম্পল একটা জিনিস বোঝাচ্ছি, তুমি কাউকে বললে যে আমি আজকে বাসে করে মামা বাড়ি যাব, তো বাস বানান কি দন্তেস, যে বাসে করে। এবার তুমি কাউকে লিখলে এইটা, এবার বলো কি হবে। এই বাস মানে কি, এই বাস মানে হচ্ছে আমাদের যে বাম্বু যেটাকে বলি আমরা, তাই তো, বাঁশ ঝাড়। তো সেই জিনিসটা সে বুঝে নেবে, যে তাহলে সে বাসে করে কি করে চড়ে আসবে, ঠিক আছে। তো এইরকমই হচ্ছে, মানে স্পেলিং এতটাই ম্যাটার করে, বোঝা গেল। আচ্ছা নেক্সট, এবার এখানটা দেখো যেটা বলছিলাম আমি, বলেছে সঠিকভাবে ব্যবহার করা হয় তবেই সেটা হয় কি শুদ্ধ বানান। শুদ্ধ বানান তুমি যাকে বলবে সেও বুঝতে পারবে, তুমি নিজের মনের ভাবও সুন্দর করে প্রকাশ করতে পারবে, ঠিক আছে, একটা স্যাটিসফ্যাকশন হবে। তো এখানে উদাহরণে রয়েছে, দেখো বলেছে একটা শুদ্ধ এবং আর একটা অশুদ্ধ। কি কি আছে, শুদ্ধ বানানে রয়েছে বিদ্যালয়, আর একটা অশুদ্ধ বানানে রয়েছে বিদ্যালয়, সরি। আচ্ছা এখানে কিছু টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে, এখানে কিছু একটা গোলমাল আছে। যাই হোক, এটাই শুদ্ধ বানান। তো দুটো জায়গাতে একই দেয়া রয়েছে এখানে, যে এখানে হয়তো এরকম হতে পারতো যে আকারটা হবে না, ঠিক আছে, কিংবা এখানে ধরো আর একটা জিনিস হতে পারতো যে এখানে আমরা যেহেতু যুক্তাক্ষর পড়লাম, তো সেক্ষেত্রে আমাদের জ ফলা এখানে দেয়া থাকলো না, শুধু বয়রসি দয়াকার ল অন্ত্যেষ্টিয়া বিদ্যালয় এরকম থাকলো। তো সেক্ষেত্রে এটা অবশ্যই ভুল হবে, তো সেটা এখানে বোঝানো হয়েছে। নেক্সট রয়েছে, দেখো বলেছে কত প্রকার হতে পারে, শুদ্ধ বানান কত প্রকার হতে পারে। তো বলেছে সাধারণত দুই ভাবে শুদ্ধ বানান দেখা হয়, এটারও টাইপস রয়েছে। কি বলেছে, একটা হচ্ছে অক্ষরগত শুদ্ধ বানান, আর একটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কি রয়েছে, রূপগত শুদ্ধ বানান। একটা অক্ষর ওয়াইজ হয়, অর্থাৎ ওয়ার্ড ওয়াইজ, আর একটা হচ্ছে রূপগত, ঠিক আছে। সেটা বলছি, আস্তে আস্তে যাচ্ছি আমরা সেখানে, ডেফিনেশন অবশ্যই দেখব। তো এখানে দেখো প্রথমে কি রয়েছে, প্রথমে বলেছে যে যেখানে অক্ষর বা বর্ণ সঠিকভাবে বসাতে হয়। উদাহরণে কি রয়েছে, যে শুদ্ধ এবং অশুদ্ধ, দেখো বলেছে এখানে রয়েছে অন্ন এবং এখানে রয়েছে অশুদ্ধ। আচ্ছা এখানে এরকম হতো বানানটা, যে ধরো অন্ন, ঠিক আছে। তো অন্ন, এই অন্ন বলতে আমরা কি বুঝি আর এই অন্ন বলতে কি বুঝি, তুমি বলছো যে আমার আমার ভাই আজকে প্রথম অন্ন খেলো, তো এই অন্ন হচ্ছে সঠিক বানানটা হবে যে অন্ন মানে হচ্ছে ভাত, আর এই অন্ন মানে হচ্ছে অপর বা অন্য কিছু, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা অশুদ্ধ হয়ে যাবে। আচ্ছা এর পরে আর একটা দেখো কি রয়েছে এখানে, এখানে রয়েছে গৃহ। তো শুদ্ধ রয়েছে গৃহ আর অশুদ্ধ রয়েছে কি গৃহ।
আচ্ছা, যেখানে হস থাকবে, হস বা হলন্ত আমরা দুটোই বলে থাকি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এটাকে কি কেমন উচ্চারণ করব? গৃহ। ঠিক আছে, এরকম মানে আমরা ইয়েটা আমাদের স্বরটা আমরা স্প্রেড করে দেব। ঠিক আছে, আমরা যেমন গৃহ বলে ছেড়ে দিচ্ছি, তো এটা আমাদের হবে গৃহ। ঠিক আছে, তো এখানে কি আছে? গৃহ, এই গৃহ মানে আমরা ঘর বুঝি, এই গৃহ বলতে আমরা কি কিছু বুঝি? বুঝি না, তাহলে এটা শুদ্ধ হয়ে গেল। ঠিক আছে, এরপরে বলেছে, আচ্ছা এটা গেল আমাদের বর্ণগত, তাই তো? আমরা এখানে কি পেয়েছিলাম? অক্ষর বা বর্ণগত যে সঠিক বানান সেইটি। এরপরে আমরা দেখব যে রূপগত যে শুদ্ধ বানান রয়েছে। কি আছে? যেখানে ধাতু উপসর্গ প্রত্যয় যোগ করে সঠিক রূপ তৈরি করা হয় সেইটা, অর্থাৎ একদম প্রপার ব্যাকরণ মেনটেন করে যেটা করা হচ্ছে সেটাকে আমরা বলছি রূপগত শুদ্ধ বানান। আচ্ছা, কি আছে দেখো, এখানে শুদ্ধ বানানের মধ্যে বলেছে শিক্ষার্থী, এখানে রয়েছে শিক্ষার্থী। দেখো, সেই আমি বলছিলাম না স্বর যে ব্যাপারটা, যে তিনটে স আমাদের পুরো গুলিয়ে ঘন্ট হয়ে যায়, তো সেই রকম শিক্ষার্থী বা শিক্ষা, সে শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ করি বলেই আমাদের শিক্ষার্থী বলা হয়। তো সেক্ষেত্রে শিক্ষার্থীতে তালিবস্য হয়, শিক্ষা বানান কি আমরা জানি তালিবস্য, তো শিক্ষার্থী বানানো তালিবস্য হবে। এখানে কি আছে? দন্তের স আছে, এটা কি হবে? বলো, হবে না নিশ্চয়ই। কি আছে? এরপর রয়েছে যে সুন্দরী, ঠিক আছে? আর অশুদ্ধ কি রয়েছে? সুন্দরী, বয়শূন্যরায় রশ্মি। তোমাকে কেউ সুন্দরী বললো, কিন্তু বানান লিখতে গিয়ে লিখলো বয়শূন্যরায় রশ্মি। স্বাভাবিক তোমার রাগ হবে, কারণ এটা মানে সে যথেষ্ট সে জানে না, তার জন্য এরকম ভুলভাল লিখে দেবে, তাই তো? তো সেক্ষেত্রে সুন্দরী কথাটা হচ্ছে, কথার স্পেলিংটা এরকম একটা রূপ হবে। আর এটা স্পেলিং বয়শূন্য র, তো যখনই বানান ভুল দেখবে ভাববে সে কিছু জানে না। আচ্ছা, এরপরে কি আছে দেখো, বলেছে শুদ্ধ বানান, অশুদ্ধ বানান। ঠিক আছে, এবার কিছু এক্সাম্পল পরপর তোমরা দেখবে। এখানে কিছু স্পেলিং মিস্টেক রয়েছে, এরকম হতে হবে যে এখানে বিদ্যালয় এটা শুদ্ধ হলো, এবং এখানে বিদ্যালয় বলে কিছু যদি থাকে সেটা অশুদ্ধ। এখানে অন্ন, তো এটা হয়ে যাবে অন্ন। ঠিক আছে, আর কি হচ্ছে বোঝা গেল? আর এখানে হচ্ছে যে গৃহ, তো এটা শুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে অশুদ্ধ। শিক্ষার্থী, এটা শুদ্ধ হবে তালিবস্য, আর এটা হবে আমাদের অশুদ্ধ, যেটা কিনা আমাদের দন্তের স দিয়ে রয়েছে। এরপর রয়েছে সুন্দরী, এটা আমাদের সঠিক বানান, আর রস্বীকার দিয়ে যেটা, এটা হচ্ছে আমাদের ভুল বানান। এরপর কি আছে? বলেছে দায়িত্ব, এই দেখো অন্ত্যেষ্টিয়া, আর এখানে রয়েছে রস্যই, হবে? হবে না। এটা অনেকে করো, আমি দেখি যে আহ হয় আর হই, এই জিনিসটা পুরো গুলিয়ে ফেলো। ঠিক আছে, তো হয় কেমন হয়? যে সে হয় খুব ভালো ছেলে। এবার তুমি যদি এখানে লেখো সে হই খুব ভালো ছেলে, তো পুরো মিনিংটা কেমন কেমন হয়ে যাচ্ছে, পুরো একেবারে শুনতে ওয়ার্ড লাগে না? যে সে সে হই খুব ভালো ছিল। হই কখন হয়? যখন আমি নিজেকে কিছু বলছি যে আমি হই খুব শান্ত। ঠিক আছে, তো তখন তখন আমরা রস্যই ইউজ করব। কখন আমরা অন্ত্যেষ্টিয়া ইউজ করব? মানে এটা একটা বেসিক জিনিস, হয় বা হই নিয়ে এটা খুব গন্ডগোল, সেজন্য আমি বলছি। আর হয় অন্ত্যেষ্টিয়া কখন হয়? যে আমি ভিন্ন যা কিছু সম্বন্ধে কিছু বলছি তখন। এটি হয় একটি পেন, তো এটা আমরা কি বলবো? আহ, এটা হই একটি পেন, কেমন শোনাচ্ছে? অন্যরকম। ঠিক আছে, তো এই বিষয়টা এতটা ইজি এবং একই সঙ্গে ডিফিকাল্টও। ঠিক আছে, একটু খেয়াল করলে ইজি। তো এখানে রয়েছে দায়িত্ব, তো এটা হবে না, তাই তো? এরপর রয়েছে বিজ্ঞাপন, তো বিজ্ঞাপন, হ্যাঁ, এটা আমাদের সঠিক উত্তর। এখানে কি আছে? বিজ্ঞাপন্য, এরকম বলে কি কিছু হয়? হয় না। এরপর রয়েছে যে অভিধান, অভিধান মানে কি? ডিকশনারি যেটাকে আমরা বলি, তাই তো? বাংলায় বলি অভিধান, ইংলিশে বলি ডিকশনারি, যেটার মধ্যে সমস্ত কিছুর অর্থ উপলব্ধ। আর এটা রয়েছে অভিধান, অভিধান,
এটা এরকম বলে কিছু হয় না। যদি শুধু দান হতো তাহলে একটা ব্যাপার ছিল। এরপর রয়েছে যে সংবাদ। সংবাদ মানে খবর। আর এখানে রয়েছে, আচ্ছা এটা এখানেও কিছু গন্ডগোল আছে। এখানে যদি এরকম হতো, অনুস্বরটা না থাকতো তাহলে হতো, ঠিক আছে, এরকম। আচ্ছা এরপর রয়েছে যে সম্পূর্ণ, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক বানান। এখানে রয়েছে সম্পূর্ণ, তাহলে এখানে দেখো যুক্তাক্ষর পুরো একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে, তো এটা আমাদের ভুল বানান, তাই তো? এটাও হবে না, সম্পূর্ণ পুরো আলাদা করে বিশ্লেষণ করে দিয়ে দেয়া, তাই তো? এরপর বলেছে যে সার সংক্ষেপ, মানে তোমরা এতক্ষণ যা বুঝলে, যা বোঝালাম আমি, সেটার একটু আহ সারমর্ম যেটাকে বলে, আমরা এক্ষুনি পড়লাম, তো সেরকম কিছু একটা। কি রয়েছে দেখো, বলেছে ব্যাকরণের নিয়ম অনুযায়ী লেখা শব্দ, এটাকে বলা হচ্ছে শুদ্ধ বানান। আরেকটা কি, প্রকার, ঠিক আছে? তো প্রকার ইজ ইকুয়াল টু কি হচ্ছে, একটা হচ্ছে অক্ষরগত শুদ্ধ বানান আর একটা হচ্ছে রূপগত শুদ্ধ বানান। বুঝে গেল? আমরা পড়েছি এটা, তাই তো? প্রকারে যে একটা অক্ষর ওয়াইজ হয়, একটা রূপ ওয়াইজ হয়। অক্ষর বা বর্ণ, যে আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে যেটা করি সেটা হচ্ছে। আর রূপগত কি হচ্ছে, যেটা আমরা ব্যাকরণ ব্যাকরণ ওয়াইজ যেটা আমরা করছি সেটাকে আমরা বলছি রূপগত শুদ্ধ বানান। বোঝা গেল? এরপরে এখানে আরো কিছু এক্সাম্পল আছে, করো দেখি। নিচের কোনটি শুদ্ধ বানান বলতে হবে, বলো। একটা রয়েছে বিদ্যালয়, এখানে রয়েছে বিদ্যালয়, এখানে রয়েছে বিদ্যালয়, এখানে রয়েছে বিদ্যালয়, বলো। আচ্ছা এখানে দুটো একই বানান রয়েছে, তো অপশন এও বলতে পারো, অপশন বিও বলতে পারো, তাহলে আমাদের আনসার হচ্ছে বিদ্যালয়, এটি হচ্ছে আমাদের শুদ্ধ বানান। নেক্সট হচ্ছে বলেছে 2 দাগে, নিচে কোন বানানটি শুদ্ধ নয়? একটা রয়েছে গৃহ, গৃহ, অন্ন, অভিধান, তাহলে কোন বানানটি শুদ্ধ নয় বলো তো? অন্ন গৃহ মানে আমরা ভাত জানি, সরি সরি সরি, গৃহ মানে ঘর বলি, অন্ন মানে কি হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, যে আমরা বলি যে আমাদের বাড়ি বিভিন্ন ইনভিটেশন আছে, যে সেখানে আমাদের যেতে হবে, কেন কি সেখানে অন্নপ্রাশন হবে। তো অন্ন মানে কি ভাত খাওয়ার যে রিচুয়ালটা রয়েছে ছোট বাচ্চাদের, সেটা সেটা অন্নপ্রাশন বলি। কেন বলি, অন্ন খাওয়াতে হয়, দিন প্রথম মুখে ভাত তোলে, সেই জন্যে। আর এরপর রয়েছে অপশন ডি, অভিধান। এটা মানে আমরা পেয়েছি, কি পেয়েছি, ডিকশনারি কথার বাংলা অর্থ হচ্ছে অভিধান। তাহলে এই সবকটি যথার্থ রয়েছে, কি ভুল রয়েছে, গৃহ। তো গৃহ কথাটি এখানে ভুল, কেন, গৃহ বানান এইটি, তো এটা হয়ে যাচ্ছে আমাদের ভুল স্পেলিং, তাহলে এটা হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট 3 দাগে দেখো বলেছে কি, যে দায়িত্ব, দায়িত্ব শব্দের শুদ্ধ বানান কোনটি? এখানে দেখো রয়েছে বিভিন্ন টাইপের বানান রয়েছে, এখান থেকে বলো কোনটি হবে শুদ্ধ বানান, কোনটি হবে বলো। এখানে প্রশ্নে আমরা দেখতেই পাচ্ছি, তো এরকমই হয়ে যাবে আমাদের। কি হবে, অপশন সি হবে, দায়িত্ব, অর্থাৎ এইটা, তাই তো? এটা হয়ে যাচ্ছে আমাদের শুদ্ধ বানান, তয়েব। তারপর কি বলেছে, যে নিচের কোনটি শুদ্ধ বানান রয়েছে বলো, সরি অশুদ্ধ বানান কোনটি রয়েছে? এখানে ইয়ে রয়েছে সুন্দরী, সুন্দরী, এখানে বিশ্লেষণ করে দেয়া, সুন্দরী, বি ও সি উভয়। এবার বলো, কি বি ও সি উভয় হবে, নাকি এটা হবে, নাকি কোনটা হবে বলো? উত্তর হবে অপশন এ, তাই তো, সুন্দরী। বয়ঃশূন্য দীর্ঘী, স্ত্রীলিঙ্গে যা কিছু হয়। আরেকটা টিপস দিয়ে রাখি, যে যে কোনো নামের, মেয়েদের নাম বা কোনো স্ত্রীলিঙ্গ যা কিছুর দ্বারা বোঝায়, সেক্ষেত্রে সবসময় দীর্ঘই হয়, ঠিক আছে? সেটা দীর্ঘিকার হতে পারে, দীর্ঘকার হতে পারে, বা আকার হতে পারে। অনেকের নাম অনন্যা, সেখানে না রস্যুর ব্যবহার আছে, না রস্যি দীর্ঘির ব্যাপার আছে, কি হয়, অনন্যা হয়ে যায়। তাহলে এখানে এরকম হয় যে আকার, তাই তো, সে এটা হয়ে যাচ্ছে আমাদের দীর্ঘস্বর, তাই তো?
এটা তো জানো তোমরা, রস্বস্বর দীর্ঘস্বর ব্যাপারটা আশা করি জানো, তো সেই রকম ভাবে তো এটা যদি এরকম দেখো তো সেটা সবসময় মনে করবে এটাই যথার্থ। যদি আলাদা কিছু থাকে, আশা করি থাকবে না, সবই তোমরা প্র্যাকটিস করবে। এরপরে রয়েছে দেখো অভিধান। অভিধান শব্দের শুদ্ধ বানান কোনটি? এখানেও আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, প্রশ্নে কিন্তু এটা থাকবে না, এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে। এখানে দেয়া থাকবে যে তোমরা আগের যেগুলো পেয়েছো, যেমন দেখো এখানে যে নিচের কোনটি অশুদ্ধ বানান বা নিচের কোনটি শুদ্ধ বানান, সেরকম এখানে কিন্তু দেয়া থাকবে না কোশ্চেনের মধ্যে। তো অভিধান শুদ্ধ বানান এখানে হবে অপশন বি, তাই তো? এটাই হয়ে যাবে। নেক্সট 6 দাগে যে নিচের কোন শব্দটি শুদ্ধ, এরকম, ঠিক আছে, বলো দেখি কোনটি শুদ্ধ? সংবাদ, সংগবাদ, সংবাদ, সঙ্গবাদ, এরকম রয়েছে। এখান থেকে শুদ্ধ বানান কোনটি হবে তোমাকে সিলেক্ট করতে হবে, বলো। তাহলে কি হবে? সংবাদ, এটি হয়ে যাবে, তাই তো? এটা হয়ে যাবে আমাদের আনসার। এরপর রয়েছে 7 দাগে কি আছে, বলেছে সম্পূর্ণ শব্দের শুদ্ধ বানান কোনটি? এখানে অপশন রয়েছে, কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে, তাই তো? এটা হয়ে যাবে আমাদের উত্তর। দন্তে স, ময় পয়ে দীর্ঘ, মূর্ধন্যয় রেফ, ঠিক আছে। নিচের কোনটি শুদ্ধ বানান নয়? কি হবে? প্রথমে রয়েছে বিজ্ঞাপন, বিজ্ঞাপন, বিজ্ঞাপন্য এবং বিওসি উভয়। উভয় কোনোদিনও ঠিক হয় না, এটা একদমই ভুল জিনিস যে দুটো বানান একই সঙ্গে ঠিক, এরকম কখনো হবে না, ঠিক আছে? বলো। তাহলে বিজ্ঞাপন এর অপশন হবে অপশন বি, বিজ্ঞাপন, মূর্ধন্য হবে, ঠিক আছে। 9 দাগে কি আছে, বলেছে শিক্ষার্থী শব্দের অশুদ্ধ বানান কোনটি? এখানে রয়েছে দেখো বিভিন্ন ধরনের, তাহলে কি হবে? এরকম বানান কি একটাও পাচ্ছ? নেই, সব দেখো আলাদা আলাদা। এরকম শিক্ষার্থী বানান তোমরা কোনোদিনও দেখোনি, তাই তো? তাহলে আমাদের অপশন হয়ে যাবে ওপরের সবগুলি, এই তিনটে আমাদের ভুল স্পেলিং দেয়া, তাই তো? 10 দাগে কি আছে, যে বলেছে অন্ন, অন্ন শব্দের শুদ্ধ বানান কোনটি? কি হবে? দন্তের নয়, দন্তের না, কোনটা আছে এটা? অন্ন, বোঝা গেল। নেক্সট রয়েছে নিচের কোন শব্দটি শুদ্ধ, বলো। পরীক্ষা রয়েছে বিভিন্ন, কি হবে বলো? কোন স্পেলিংটা ঠিক হবে? এটা হবে প, বয়শূন্যের রয় দীর্ঘী, ক্ষয় ক্ষয় আকার, পরীক্ষা। এরকম হয়তো তোমাদের পরীক্ষা বানান থাকে, তাই তো? আচ্ছা, এরপরে রয়েছে 12 দাগ, কি বলেছে? দুঃখিত শব্দের শুদ্ধ বানান কোনটি? দেখো দুঃখিত রয়েছে বিভিন্ন টাইপের বানান, বলো এবার দুঃখিত শব্দের শুদ্ধ বানান কোনটি হবে? এটি হবে দরস্য বিসর্গ ক্ষয়রস্যি ত, এরকম দুঃখিত। 13 দাগে কি আছে, উদাহরণ শব্দের অশুদ্ধ বানান কোনটি? বলো। অশুদ্ধ বানান অনেকগুলি আছে, তাই তো? আমরা দেখতে পাচ্ছি কি কি, এ একটা আছে উদাহরণ, দন্তের না রয়েছে, একটা আছে হয়, হর্ষ রয়েছে, একটা এটা উদ্ভট একটা বানান রয়েছে, তাই তো? তাহলে আমাদের আনসার কিন্তু এই তিনটে হবে। কি কি? উদাহরণ, এ একটা, এ একটা, অর্থাৎ এ সি ডি, এই তিনটে হয়ে যাচ্ছে আমাদের অশুদ্ধ বানান উদাহরণের। নেক্সট 14 দাগে কি আছে, বলেছে নিচের কোন বানানটি শুদ্ধ নয়? তো রয়েছে দায়িত্ব, বিদ্যালয়, সংস্কৃতি এবং সম্পূর্ণ। কি হবে? কোন বানানটি শুদ্ধ নয়? বলো, বলো দেখি। এটা একটু অন্যরকম, একটু কঠিন রয়েছে, বলো। তো দায়িত্ব এটা ঠিক আছে, দেখতেই পাচ্ছ, তয়ে ব রয়েছে। বিদ্যালয় এটাও ঠিক রয়েছে। আর এখানে রয়েছে সংস্কৃতি এবং সম্পূর্ণ। তাহলে সম্পূর্ণ কথাটাও ঠিক রয়েছে, ময় পয় দীর্ঘ আছে এবং মূর্ধন্যয় রেফ রয়েছে। তাহলে ভুল হচ্ছে কোনটা? অপশন সি কিন্তু এখানে আমাদের ভুল রয়েছে, সংস্কৃতি বানানটা ভুল। কি হবে সঠিক বানান, বলো, বলো কি হবে?
দন্তেশ্বয় কয়েরি তয়রস্যি সংস্কৃতি, এখানে মূর্ধন্যস্ব দেয়া আছে, এখানে মূর্ধন্যস্ব হবে না। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব, আমাদের লাস্ট কোশ্চেন কি আছে দেখে নাও সকলে। বলেছে সাহিত্য শব্দের শুদ্ধ বানান কোনটি? তো এখানে অপশন রয়েছে, শুদ্ধ বানান কোনটি হবে? হয় রস্যি তয়ে জ ফলা। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, অর্থাৎ সাহিত্য, এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? আজকে দুটো সুন্দর এবং খুব প্রয়োজনীয় দুটো টপিক ছিল, ঠিক আছে? সব দিনের জন্য এটা তোমাদের কাছে ইউজফুল থাকবে। তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আর যেটা আমি বললাম যে তোমরা কেমন বুঝেছো আজকের ক্লাস, আদেও বুঝেছো কিনা সেটা কি করে বুঝবো? যে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রয়েছে। কোথায় রয়েছে? তোমাদের আমাদের যে অ্যাপটা রয়েছে, তাই তো, আমরা জানি সকলে, তো সেখানে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে, ওখান থেকে তোমরা পাবে এবং সেগুলো অবশ্যই সকলে কিন্তু করবে, ঠিক আছে? আচ্ছা, আজকের মতো টাটা, থ্যাংক ইউ সবাইকে।